আসসালামু আলাইকুম। আমাদের আজকে থেকে শুরু করতে যাচ্ছি আমরা লুকিং ফর জিএসটি সিরিজের বায়োলজি পার্ট। এবং এই বায়োলজি পার্টটা শুরু করতে গিয়ে আমি যেটা চিন্তা করলাম যে শুরু থেকে নয়, বরং শেষ থেকে শুরু করি। কারণ স্টুডেন্টটা হচ্ছে শুরুর যে চ্যাপ্টারগুলো থাকে এই চ্যাপ্টারগুলোর দিকে সবসময় কিন্তু একটা বেশি গুরুত্ব দিয়ে আসে, বাট লাস্টে যে চ্যাপ্টারগুলো থাকে এই চ্যাপ্টারগুলোর প্রতি কেন জানি স্টুডেন্টদের একটু গুরুত্বটা কম থাকে। এই জন্য হচ্ছে আমরা লাস্ট থেকে শুরু করবো ইনশাল্লাহ। এবং এই একটা ক্লাসের মধ্যে আমি হচ্ছে তোমাদের জিএসটি বা জিএসটি অন্তর্ভুক্ত যে বিশ্ববিদ্যালয়গুলো থাকে তাদের কিছু কোয়েশ্চেন নিয়ে আসি, এবং এই কোয়েশ্চেনগুলোর মাধ্যমে তোমাকে পুরো চ্যাপ্টারটা মোটামুটি ইম্পর্টেন্ট জিনিসগুলো হচ্ছে কি তোমাদেরকে আমি একটু রিভিউ করে দিই। তো আশা রাখি আজকের ক্লাসে তোমাকে যা পড়াবো হুবহু কোয়েশ্চেন না, তবে যে এক্সপ্লেনেশন গুলো দিব এগুলোর মধ্য থেকেই তুমি জিএসটি ইনশাল্লাহ কমন পাবে, এবং এই টপিকগুলো রিভিউ করলে তোমার হয়ে যাবে। ওকে, হ্যাঁ, আমাদের প্রথম কোয়েশ্চেনটা আমরা একটু দেখি। প্রথম কোয়েশ্চেনে কি বলা আছে যে দেখো, হিমোলাইটিক ডিজিজ অফ নিউবর্ন এর জন্য কোনটি দায়ী? ওকে, ক্লটিং ফ্যাক্টর, লিথাল জিন, পলিজেনিক ইনহেরিটেন্স নাকি রেসাস ফ্যাক্টর? একটু অনেকের কাছে একটু কোয়েশ্চেন হালকা অপরিচিত লাগতে পারে, বাট তোমরা যারা আমার ক্লাস করো নর্মালি তারা এই জিনিসটা খুব ইজিলি দেখতে পারবে। যদিও তুমি হিমোলাইটিক ডিজিজ অফ নিউবর্ন এই নামটা কখনো নাও শুনে থাকো তারপরেও পারবে। দেখো, আমি সবসময় বলি যে বায়োলজিতে হিম শব্দটা যেখানে থাকবে সেটা দিয়ে কি বোঝায়? রক্ত বোঝায়। আচ্ছা, এই রক্তের মধ্যে তো আমাদের তিনটা কণিকা থাকে, তাই না? একটা থাকে লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা, অনুচক্রিকা। এই তিনটার মধ্যে এক্স্যাক্টলি কোনটাকে বোঝায়? দেখো, হিমটা কোত্থেকে আসছে? হিমোগ্লোবিন থেকে। আর হিমোগ্লোবিনটা কোথায় থাকে? তোমার আরবিসিতে থাকে। তার মানে কি এটা কি আরবিসি কে বোঝানো হচ্ছে। লাইটিক, লাইটিক মানে কি ভাইয়া? মনে রাখবা কি, লাইটিক মানে হচ্ছে কি ভাঙন। তাহলে মেইন কথা ধারাচ্ছে এখানে হচ্ছে কি লোহিত রক্তকণিকার ভাঙন, যেটাকে বলা হচ্ছে কি আমাদের এরিথ্রোব্লাস্টোসিস ফিটালিস, যেটাকে বোঝাচ্ছে হচ্ছে তোমার এরিথ্রোব্লাস্টোসিস ফিটালিস। ঠিক আছে, এখন আমি মনে করি যে এই কোয়েশ্চেনের অ্যান্সার সবাই পেয়ে গেছো। তোমাদের মেইন বইয়ে এরিথ্রোব্লাস্টোসিস ফিটালিস কেন হয় এটা কিন্তু তোমাদের দেওয়া আছে, যেটা কি একটা শিশু যখন জন্ম হয়, নিউবর্ন নতুন শিশুর ক্ষেত্রে এই এরিথ্রোব্লাস্টোসিস ফিটালিসটা হয়, তার লোহিত রক্তকণিকাগুলো কি হয়? তোমার ধ্বংস হয়ে যেতে থাকে। ওকে, এটা কেন হয় জানো? এটা হচ্ছে তোমার কি আরএইচ ফ্যাক্টরের জটিলতার জন্য, আরএইচ ফ্যাক্টরের জটিলতার জন্য হয়ে থাকে, তাই না? আচ্ছা, এখন আসো এই আরএইচ ফ্যাক্টরের জটিলতাতে তোমার কোন সময়টাতে হয়? যখন মাতা থাকবে হচ্ছে তোমার কি আরএইচ নেগেটিভ, আর যখন হচ্ছে তোমার পিতা থাকবে হচ্ছে গিয়ে কি আরএইচ পজিটিভ, তখনই মূলত কি এই জটিলতাটা দেখা যায়। আরএইচ পজিটিভ মানে হচ্ছে তোমার যার দেহে বা যার রক্তে রেসাস বানরের অ্যান্টিজেনটা থাকতেছে, দ্যাট মিন্স কি রেসাস ফ্যাক্টর। এখন কথা হচ্ছে ভাইয়া, কখনো যদি রেসাস বানরের বৈজ্ঞানিক নামটা চলে আসে, এটা একটা জায়গায় আসছিল, তো রেসাস বানরের বৈজ্ঞানিক নাম রেসাস বানর, মনে রাখবা রেসাস বানর। এটার বৈজ্ঞানিক নামটা কি? আমার যতটুকু আমার এটা হচ্ছে কি প্রনাউন্সিয়েশনটা হয়তো ভুল হইতে পারে, তবে আমার স্পেলিংটা হচ্ছে কি মোকাকা, এরকম হবে, এরকম একটা হবে আর কি, মোলাতা। এনিওয়ে, আমার প্রনাউন্সিয়েশনটা এটা একটু প্রবলেম হইতে পারে, বাট স্পেলিংটা তোমার ঠিকঠাকই আছে। তো এখন কথা হচ্ছে ভাইয়া, এরিথ্রোব্লাস্টোসিস ফিটালিস এটা মানে কি গর্ভধারণের জটিলতা, এটা কিন্তু আরএইচ ফ্যাক্টর জনিত জটিলতা। আরেকটা কথা মনে রাখবা, আরএইচ ফ্যাক্টর জটিলতাটা কিন্তু তোমার প্রথম সন্তানের ক্ষেত্রে হয় না, এটা দ্বিতীয় সন্তানের ক্ষেত্রে গিয়ে এটা ইফেক্টটা পড়ে। সো মোটামুটি তোমাকে আরএইচ ফ্যাক্টর থেকে যা আসতে পারে সবকিছু একদম ক্লিয়ার করে দিছি, বুঝছো সবাই? আচ্ছা, আমরা পরের কোশ্চেনে যাই। বলা আছে যে F1 জনুর উদ্ভিদকে প্রচ্ছন্ন প্যারেন্টের সাথে ক্রস করাকে কি বলা হয়? F1 জনুর উদ্ভিদকে যখন প্রচ্ছন্ন প্যারেন্টের সাথে ক্রস করা হবে তখন সেটাকে বলা হচ্ছে কি টেস্ট ক্রস বলা হচ্ছে। আচ্ছা, এছাড়াও আমার যে বাকি অপশনগুলো দেওয়া আছে আমি একটু সেগুলো দেখি। মনোহাইব্রিড ক্রস বলতে কি বোঝাচ্ছে? মেন্ডেলের প্রথম সূত্র। এই মেন্ডেলের প্রথম সূত্রে আরো কিছু বৈজ্ঞানিক নাম থাকতে পারে। আর কি কি বৈজ্ঞানিক নামগুলো আমরা পাবো বলো তো দেখি? আরো আমরা কিছু বৈজ্ঞানিক নাম পাই, যেমন আসে তোমার গিয়ে আমরা কি বলতে পারি, আরো তোমার বৈজ্ঞানিক নাম আছে, আরো কিছু নাম পাই, যেমন জনন বিশুদ্ধতা সূত্র, তোমার এক লক্ষণ সংকরায়ন, তাই না? এই জিনিসগুলো পাই। আচ্ছা, তারপর আসো ডাইহাইব্রিড ক্রস, এটা কি মেন্ডেলের দ্বিতীয় সূত্র। তো মেন্ডেলের দ্বিতীয় সূত্রের তোমার আরো কিছু নাম আছে, যেমন হচ্ছে কি স্বাধীনভাবে সঞ্চারণের সূত্র, তাই না? আচ্ছা, এই সূত্রের এই নামগুলো আমরা একটু মনে রাখবো। তারপর কি দ্বিলক্ষণ সংকরণ, এগুলো মনে রাখবো। আর অনুপাতের ক্ষেত্রে যদি বলা হয়, মনোহাইব্রিড ক্রসের অনুপাত হচ্ছে কত? তোমার 3:1। ডাইহাইব্রিড ক্রসের অনুপাত কত? তোমার 9:3:3:1। এই হচ্ছে গিয়ে কি তোমার অনুপাতগুলা, বুঝাইতে পারলাম? আচ্ছা, নেক্সট কোয়েশ্চেনে চলো। পরবর্তীতে বলা আছে পরিপূরক জিনের অনুপাত, এটা 22-23 আসছে। দেখো, অনুপাতগুলো থেকে মেইনলি মোটামুটি কোয়েশ্চেন কিন্তু আসে। তো আমরা চলো একটু অনুপাতগুলো একটু দেখে ফেলি। হ্যাঁ, আমরা একটু অনুপাতগুলো দেখে ফেলি, সকল অনুপাত। এখানে অনুপাতের ক্ষেত্রে আমরা দুইটা জিনিসে ভাগ করতে পারি। একটা হচ্ছে কি মেন্ডেলের প্রথম সূত্র, মেন্ডেলের প্রথম সূত্র, আরেকটা নিব হচ্ছে কি আমরা মেন্ডেলের
দ্বিতীয় সূত্র। মেন্ডেলের প্রথম সূত্র, একটা হচ্ছে তোমার কি মেন্ডেলের দ্বিতীয় সূত্র। এখন খেয়াল করো, মেন্ডেলের প্রথম সূত্রে আমরা দুই ধরনের অনুপাত পাবো, একটা হচ্ছে তোমার জিনোটাইপিক, একটা হচ্ছে তোমার কি জিনোটাইপিক, যেটা অনুপাত হচ্ছে কত 1:2:1, আর একটা হচ্ছে তোমার গিয়ে মেন্ডেলের প্রথম সূত্রের ফিনোটাইপিক অনুপাত, যেটা হচ্ছে তোমার গিয়ে নর্মাল যে অনুপাতটা আমরা পড়ি 3:1। এখন আসো, এই মেন্ডেলের প্রথম সূত্রের আবার কিছু ব্যতিক্রম আছে, আমরা অনুপাত থেকে মোটামুটি শিওর একটা কোয়েশ্চেন পেতে পারি ইনশাল্লাহ। আচ্ছা, তাহলে ব্যতিক্রমের মধ্যে দেখো আমরা কোনটা পাচ্ছি। এক নম্বরে পাবো হচ্ছে আমরা অসম্পূর্ণ প্রকটতা। কি পাবো? অসম্পূর্ণ প্রকটতা। তোমরা আরেকটু মনে রাখবা, এই অসম্পূর্ণ প্রকটতার জন্য দায়ী জিনকে বলা হচ্ছে কিন্তু ইন্টারমিডিয়েট জিন। আচ্ছা, অসম্পূর্ণ প্রকটতার অনুপাতটা হচ্ছে 1:2:1। তারপরে আমরা সমপ্রকটতা দেখব। সমপ্রকটতা, এখন কথা হচ্ছে অনেকে কিন্তু ভাইয়া এই সমপ্রকটতাকে আবার সহপ্রকটতা ভেবে বসবে না, কারণ সমপ্রকটতা একটা জিনিস আর সহপ্রকটতা আরেকটা জিনিস। সহপ্রকটতা হচ্ছে তোমার গিয়ে পরিপূরক জিনকে বলা হয়। আচ্ছা, সমপ্রকটতার অনুপাত কিন্তু 1:2:1, এবং 3 নম্বর যেটা সেটা হচ্ছে তোমার গিয়ে লিথাল জিন। লিথাল জিন অথবা এটাকে বলা হচ্ছে কি মারণ জিন, এখানে অনুপাতটা হবে কি 2:1, কারণ একটা জীব হচ্ছে কি মারা যাবে। তাহলে কোন জীবটা মারা যাবে? যেটা হচ্ছে তোমার কি প্রকট অবস্থায় থাকবে সেটা হচ্ছে কি মারা যাবে। এবং লিথাল জিনটা প্রথম লক্ষ্য করেছেন কে? লুসিয়ান কুনু। এটাও কিন্তু তোমার আসে। লিথাল জিন দুই প্রকার, সেমি লিথাল, ড্রসোফিলা মাছের মুক্তপ্রায় মানে লুপ্তপ্রায় ডানা। তারপর কি সেমি লিথাল হচ্ছে তোমার কি হিমোফিলিয়া, আর সাবভাইটাল হচ্ছে তোমার কি ড্রসোফিলা মাছি লুপ্তপ্রায় ডানা, যেটা হচ্ছে কি 50% বা এর কম থাকে, আর 50% এর বেশি থাকলে তোমার হিমোফিলিয়া বা যেটাকে বলে কি সেমিলিথাল। সো আমরা মোটামুটি অনুপাতগুলো দেখলাম। এখন আসো আমাদের মেন্ডেলের দ্বিতীয় সূত্রের অনুপাতটা আমরা জানি কত, 9:3:1। মেন্ডেলের দ্বিতীয় সূত্রের আবার কিছু ব্যতিক্রম আছে। তো ব্যতিক্রমগুলোর মধ্যে প্রথম যে জিনিসটা আসে সেটা হচ্ছে তোমার কি অ্যাপিস্টেসিস। এখন এই অ্যাপিস্টেসিস মানে কি বাধা দেওয়া সংক্রান্ত। তাহলে অ্যাপিস্টেসিস আবার দুই প্রকার, একটা প্রকট আর একটা হচ্ছে তোমার কি প্রচ্ছন্ন দ্বৈত প্রচ্ছন্ন অ্যাপিস্টেসিস, প্রকট অ্যাপিস্টেসিস। তো প্রকট অ্যাপিস্টেসিসের অনুপাত হচ্ছে তোমার গিয়ে 13:3, মানে কি 13:3, মানে 13:3, বুঝছো? আচ্ছা, আর 2 নম্বর আসো সেটা হচ্ছে কি তোমার দ্বৈত প্রচ্ছন্ন অ্যাপিস্টেসিস। দ্বৈত প্রচ্ছন্ন অ্যাপিস্টেসিস যেটার অনুপাত হচ্ছে কি ভাইয়া 9:7। এখন অনেক সময় হচ্ছে কি তোমার দ্বৈত প্রচ্ছন্ন অ্যাপিস্টেসিস থেকে কোশ্চেন আসে যে তোমার এটার এক্সাম্পলটা কি। মুখ ও বধিরতা, অর্থাৎ মুখ মানে কি যারা কথা বলতে পারে না, আর বধিরতা মানে কি যারা কানে শুনে না। মুখ মানে হচ্ছে তোমার গিয়ে যারা কথা বলতে পারে না, আর হচ্ছে তোমার বধিরতা মানে কি যারা হচ্ছে তোমার চোখে দেখে না। তো এই জিনিসটাও কিন্তু তোমার দ্বৈত প্রচ্ছন্ন অ্যাপিস্টেসিসের এক্সাম্পল, মুখ ও বধিরতা। আরেকটা আছে সেটার নাম হচ্ছে তোমার গিয়ে পরিপূরক জিন। পরিপূরক জিন, পরিপূরক জিন। তো পরিপূরক জিনকে ইংরেজিতে বলা হয় কিন্তু কমপ্লিমেন্টারি জিন, অথবা এটাকে আবার বলা হয় কিন্তু সহপ্রকটতা। এটার অনুপাতে কিন্তু 9:7। এখন এই অ্যাপিস্টেসিস থেকে আরো দুইটা জিনিস আসতে পারে, যে অ্যাপিস্টেসিসের ক্ষেত্রে তোমার যে বাধা দিবে সে অ্যাপিস্টেটিক, আর যে বাধা পাবে সে কিন্তু হাইপোস্টেটিক। ক্লিয়ার? তো অনুপাত সংক্রান্ত যা আছে আমি এখান থেকে কিন্তু বলে দিলাম। আশা করি এখান থেকে একটা প্রশ্ন ইনশাল্লাহ ভাই তুমি কমন পাবা, ইনশাল্লাহ, ধরে রাখো। এরপর আসো ল্যাথিরাক্স অডুরেটাস প্রজাতির 2টি সাদা ফুল বিশিষ্ট আলাদা স্ট্রেন সংকরণ করা হলে F2 জনিতে বেগুনি ও সাদা ফুলের অনুপাত কত হবে? এটা হচ্ছে তোমার কি মেইনলি ল্যাথিরাক্স অডুরেটাস। এটা কার বৈজ্ঞানিক নাম? এটা হচ্ছে কি তোমার মিষ্টি মটরের বৈজ্ঞানিক নাম। কার বৈজ্ঞানিক নাম? মিষ্টি মটর বা সুইট পিয়ের বৈজ্ঞানিক নাম। তো এটা হচ্ছে কি মূলত একটা পরিপূরক জিন, এবং এখানে অনুপাতটা কত হবে? 9:7 হবে। এখানে কত হবে? 9:7। একদম মোটামুটি বই থেকে ডিরেক্ট তুলে দেওয়া কোশ্চেন। তারপরে আমাদের বলা আছে যে প্রাণীর আচরণ বিজ্ঞানকে কি বলা হচ্ছে? প্রাণীর আচরণ বিজ্ঞানকে কি বলা হচ্ছে? আমার সেশনে কোশ্চেন জিএসটি 20 ইকোলজি, ইথোলজি, ইকোলজি, তারপর কি ইথোলজি, তারপর হচ্ছে তোমার কি ইথনোজোলজি, অ্যানিমেল বিহেভিয়ার। এখানে কি হবে? ইথোলজি হবে। এখানে কি হবে? ইথোলজি। ইথনোজোলজি যেটা, এটা হচ্ছে কি মানুষের কালচার সংক্রান্ত, মানুষের কালচার সংক্রান্ত হচ্ছে কি ইথনোজোলজি, বুঝছো? আর এই তো ইথোলজি হচ্ছে কি আমাদের প্রাণীর আচরণ বিজ্ঞানকে বলা হচ্ছে। আচ্ছা, তারপর আমাদের নেক্সট কোয়েশ্চেন, মেন্ডেল তার মটরশুটি, এটা 20-21 কোয়েশ্চেন, মেন্ডেল তার মটরশুটি গবেষণায় কত জোড়া বাহ্যিক বিপরীত ধর্মী বৈশিষ্ট্য মূল্যায়ন করেছিলেন? টোটাল কত জোড়া বলো তো দেখি? 7 জোড়া বাহ্যিক বিপরীত ধর্মী বৈশিষ্ট্যকে নিয়ে উনি কাজ করেছিলেন। 7 জোড়া, তাই না? আচ্ছা, উনি কত প্রকার মটরশুটি নিয়ে কাজ করছিলেন? টোটাল 34 প্রকার মটরশুটি, 34 প্রকার মটরশুটিকে নিয়ে উনি কাজ করেছিলেন। আরেকটা কোয়েশ্চেন তোমার অনেক সময় আসে যে উনি কেন মটরশুটিকে বেছে নিয়েছিলেন, কেন উনি মটরশুটিকে বেছে নিয়েছিলেন? তো এইটার অ্যান্সার গুলো যেটা হইতে পারে, কারণ দেখো মটরশুটি হচ্ছে তোমার এটা স্বপরাগায়ন করে। এটা কি স্বপরাগী, এটা স্বপরাগী। তার মানে কি স্বপরাগী কখন নয়? যখন এটা কি উভলিঙ্গ হচ্ছে, যখন কি হচ্ছে এটা উভলিঙ্গ হচ্ছে, বুঝছো?
আচ্ছা, দ্বিতীয়ত আসো, এটা কি 1 বর্ষজীবী বা আয়ুষ্কাল স্বল্প, এটা কি 1 বর্ষজীবী। 1 বর্ষজীবী হলে তুমি যেটা করতে পারবা, এটাতে তুমি হচ্ছে কি এর যে তোমার জীবন চক্রটা তুমি খুব অল্প সময়ের মধ্যেই দেখতে পারবা। বুঝাইতে পারলাম তো? মোটামুটি এই জিনিসগুলো পড়লে স্বপরাগী, উভলিঙ্গ, 1 বর্ষজীবী, আয়ুষ্কাল স্বল্প, এই একটি জিনিসে ঘুরে ফেরা বুঝাইতে পারলাম। তো এগুলো হচ্ছে তোমার মেন্ডেল এটা বেছে নেওয়ার কারণটা। এবং মেন্ডেলের মৃত্যু 16 বছর পর কিন্তু তার এটা প্রকাশ পায়। মেন্ডেলের মৃত্যুর 16 বছর, উনি সম্ভবত 1884 সালে মারা যায় এবং 1900 সালে কিন্তু জিন তত্ত্বের জনক হিসেবে ওনাকে মানে ওনাকে অভিহিত করা হয়। আর মেন্ডেলের এই সেন সূত্রটা এটা কিন্তু তোমার পরবর্তীতে তার মৃত্যু 16 বছর পর আরো 3 জন বিজ্ঞানী আবিষ্কার করেছিলেন, সেটা কিন্তু মনে রাখতে হবে। কারা কারা? আর 3 জন বিজ্ঞানীর নাম কি? হিউগো দ্য ব্রিস, তারপর কি কার্ল করেন্স, ঠিক আছে, তারপর কি এরিক স্টেমের। তো এই 3 জন বিজ্ঞানীর নামও কিন্তু তোমরা জেনে নিবা, ভালো করে জেনে নিবা বলতে আমি বলে দিছি। হিউগো দ্য ব্রিস, কার্ল করেন্স, এরিক স্টেমের, এরা 3 জন কিন্তু পরবর্তীতে আবিষ্কার করার পরেও কিন্তু তার ক্রেডিটটা কাকে দিয়েছিলেন? মেন্ডেলকে দিয়েছিলেন। আচ্ছা, আর মেন্ডেল কি ছিলেন? অস্ট্রিয়ার একজন পাদ্রী ছিলেন, চার্চের। সেলুলোজ কত কার্বন বিশিষ্ট পলিমার? এটা হচ্ছে তোমার 6 কার্বন বিশিষ্ট। এটি সম্ভবত আমার এই চ্যাপ্টারের কোশ্চেন না। আচ্ছা, এখন আসো, এ পজিটিভ ব্যক্তি গ্রুপের ব্যক্তি কোন গ্রুপের ব্যক্তিকে রক্ত দিতে পারবে? আচ্ছা, ব্লাড গ্রুপ। দেখো আমি একটু ব্লাড গ্রুপটা বুঝাই দিই সবটা। পার্সেন্ট, তারপর তোমার কি দান, তারপর আসো গ্রহণ। ওকে, প্রথমে আসো এ ব্লাড গ্রুপ, তারপর আসো বি ব্লাড গ্রুপ, তারপর আসো এ বি ব্লাড গ্রুপ, তারপর আসো তোমার গিয়ে ও ব্লাড গ্রুপ। তো এ ব্লাড গ্রুপের পার্সেন্টেজ হচ্ছে তোমার পৃথিবীতে কত পার্সেন্ট, এটা কিন্তু অনেক সময় আসে। আচ্ছা, এটা হচ্ছে পৃথিবীতে টোটাল 23%, বি ব্লাড গ্রুপ 32%, এ বি ব্লাড গ্রুপ টোটাল হচ্ছে 8%, তারপর আসো তোমার ও ব্লাড গ্রুপ হচ্ছে টোটাল 37%। তাহলে সব থেকে বেশি ব্লাড থাকে পৃথিবীতে ও ব্লাড গ্রুপ। এখন কাকে দান করতে পারবে? মনে রাখবা, এ শুধুমাত্র এ কে দান করতে পারবে এবং এ বি কে দান করতে পারবে, বি শুধুমাত্র বি কে দান করতে পারবে এবং এ বি কে দান করতে পারবে, এ বি শুধুমাত্র এ বি কে দান করতে পারবে, ও সাধারণত কি সবাইকে দান করতে পারবে, সবাইকে। এই জন্য কি এটাকে সার্বজনীন দাতা বলা হয়। তারপর আসো, আমাদের এ কার থেকে গ্রহণ করতে পারবে? এ এর থেকে গ্রহণ করতে পারবে, ও থেকে গ্রহণ করতে পারবে, বি বি থেকে গ্রহণ করতে পারবে, ও থেকে গ্রহণ করতে পারবে, এ বি সকলের থেকে গ্রহণ করতে পারবে। তারপর আসো, ও কার থেকে গ্রহণ করতে পারবে? শুধুমাত্র ও থেকে গ্রহণ করতে পারবে। তাহলে সার্বজনীন গ্রহীতা কাকে বলা হচ্ছে? এবি কে। এখন এখানে আরেকটা কিন্তু আছে, যারা পজিটিভ শুধুমাত্র তারা পজিটিভকে দান করতে পারে, কিন্তু যারা নেগেটিভ তারা একই সাথে পজিটিভ এবং নেগেটিভকে কিন্তু দান করতে পারে। যেমন এ পজিটিভ চাইলে সে এ পজিটিভকে দান করতে পারবে এবং এ বি পজিটিভকে দান করতে পারবে, বাট এ পজিটিভ কখনোই এ নেগেটিভকে দান করতে পারবে না। এটা মাথায় রেখো, পজিটিভ শুধু পজিটিভকে দান করে, বাট নেগেটিভ আবার পজিটিভ নেগেটিভ দুইটাকে দান করে। আর একটা জিনিস মনে রাখবা, এ এর অ্যান্টিজেন কি? এ। বি এর অ্যান্টিজেন কি? বি। এ বি এর অ্যান্টিজেন কি? এ এবং বি। ও এর অ্যান্টিজেন কি? নাই। তারপর এর অ্যান্টিবডি কি? উল্টাটা হবে, বি হবে। বি এর অ্যান্টিজেন কি? উল্টাটা হবে, এ হবে। এ বি এর অ্যান্টিবডি কি? নাই। ও এর অ্যান্টিবডি কি? অ্যান্টিবডি এ এবং বি। তার মানে দেখো আমাদের মোটামুটি ব্লাড নিয়ে কাহিনী শেষ। সো আমার এ কি করতে পারতেছে? এ পজিটিভ এবং এ বি পজিটিভ দুইটাকে দান করতে পারতেছে। ইসলাম ইউনিভার্সিটি কোশ্চেন একটা। ওকে, আচ্ছা, কোনটি সেক্স লিঙ্কড ইনহেরিটেন্স নয়? আচ্ছা, বর্ণান্ধতা, ওকে, হিমোফিলিয়া, জুভেনাইল গ্লোকোমা, হেপাটাইটিস। হেপাটাইটিস কি নয়? হেপাটাইটিস কি নয় বলো তো দেখি? হেপাটাইটিস হচ্ছে তোমার কি সেক্স লিঙ্কড ইনহেরিটেন্স নয়। আচ্ছা, আরেকটা বর্ণান্ধতা নয়, আবার হচ্ছে তোমার কি অন্ধত্ব। অন্ধত্ব অথবা আমরা বলতে পারি কি জন্মান্ধ। অন্ধত্ব বা জন্মান্ধ এটাও কিন্তু তোমার কি নয়? এটাও কিন্তু তোমার সেক্স লিঙ্ক ডিসঅর্ডার নয়, বর্ণান্ধতা হইতে পারে। এরপরে আরো সেক্স লিঙ্ক ডিসঅর্ডার আছে, যেমন ফ্রাজাইল এক্স সিনড্রোম, তোমার ফ্রাজাইল এক্স সিনড্রোম আছে, তাই না, মানে অটিজম আর কি। তারপর হচ্ছে তোমার গিয়ে মাস্কুলার ডিস্ট্রফি, পেশি দুর্বলতা। তারপর হচ্ছে তোমার গিয়ে হাইপার ট্রাইকোসিস, এটা হচ্ছে তোমার কি শরীরের মধ্যে ঘন লুমের উপস্থিতি, বুঝছো? তারপর কানের লুম। আচ্ছা, এখানে আরেকটা জিনিস আসে, তোমার সেক্স লিঙ্ক ডিসঅর্ডার কিন্তু দুইটা জিন নিয়ন্ত্রিত হতে পারে, একটা এক্স আরেকটা কি ওয়াই। তাহলে মনে রাখবা, ওয়াই জিন নিয়ন্ত্রিত শুধুমাত্র কি কানের লুমটা। কানের লুম হচ্ছে কি শুধুমাত্র ওয়াই জিন নিয়ন্ত্রিত এসটিডি বা সেক্স লিঙ্ক ডিসঅর্ডার, বাট বাকি যারা আছে মোটামুটি তারা কি এক্স জিন নিয়ন্ত্রিত। এটা একটু মনে রাখবা, ঠিক আছে? আচ্ছা, আর
ডায়াবেটিসের ক্ষেত্রে কিন্তু টাইপ 2 ডায়াবেটিস হবে, বা টাইপ 1 ডায়াবেটিস কিন্তু হবে না। টাইপ 2 ডায়াবেটিস এসটিডি বা টাইপ 1 ডায়াবেটিস কিন্তু না। হিমোফিলিয়া মানে কি? হিমোফিলিয়া মানে হচ্ছে তোমার হিমোফিলিয়া মানে হচ্ছে তোমার কি, রক্ততঞ্চনের ক্ষেত্রে মানে লেট হওয়া, মানে যত তাড়াতাড়ি সম্ভব রক্ততঞ্চন হওয়ার কথা ছিল সেটা না হওয়া, এটা হচ্ছে তোমার কি হিমোফিলিয়া। বুঝছো কেন এটা হয়? এটা হচ্ছে তোমার কি নরমালি হ্যাপারিনটা ধ্বংস করতে একটু লেট হয়, বুঝছো, এটার জন্য হয়। হিমোফিলিয়া দুই প্রকার, এ এবং বি। হিমোফিলিয়া এর জন্য কোন ফ্যাক্টর দায়ী? রক্ততঞ্চনের 8 নম্বর ফ্যাক্টর। হিমোফিলিয়া বি এর জন্য 9 নম্বর ফ্যাক্টর। 8 নম্বর ফ্যাক্টরের নাম কি? অ্যান্টি হিমোফিলিয়ার ফ্যাক্টর, এবং 9 নম্বর ফ্যাক্টর নাম কি? ক্রিসমাস ডিজিজ ফ্যাক্টর। হিমোফিলিয়া এ কে বলা হয় কি ক্লাসিক হিমোফিলিয়া, এবং তোমার হিমোফিলিয়া বি কে বলা হয় কি ক্রিসমাস ডিজিজ বলা হচ্ছে। ক্লিয়ার? আচ্ছা, হিমোফিলিয়ার কোশ্চেনগুলো একটু ভালো করে দেখবা। আচ্ছা, জিনতাত্ত্বিক রোগ নয় কোনটি? এরিথ্রোব্লাস্টোসিস, হিমোফিলিয়া, থ্যালাসেমিয়া, টিউবারকুলোসিস। টিউবারকুলোসিস মানে কি? যক্ষা। এটা কি নয় বলতো দেখি? জিনতাত্ত্বিক রোগ নয়। একদম সহজ কোশ্চেন, ইসলাম ইউনিভার্সিটি ডি ইউনিটের 17-18 সেশন আসছে। কত ভাগ জিনের কারণে মানুষ শিম্পাঞ্জি হতে আলাদা হইতে পারে? মানুষ শিম্পাঞ্জি হতে আলাদা হতে পারে। মানুষের সাথে শিম্পাঞ্জির টোটাল 98% জিনের কিন্তু মিল থাকে, বাকি 2% কিন্তু মিল থাকে না। বুঝছি সবাই? আচ্ছা, তারপর আসা হচ্ছে অরিজিন অফ স্পিসিস বাই মিনস অফ ন্যাচারাল সিলেকশন বইতে বিবর্তন সম্পর্কিত মতবাদ। অরিজিন অফ ন্যাচারাল স্পিসিস, এটা তো অবশ্যই আমরা জানি কি রবার্ট ডারউইন। বুঝছো এখানে কয়টা স্বীকার্য আছে? টোটাল 6টা স্বীকার্য কিন্তু থাকে। আচ্ছা, হাগজেলে থেকে আমরা কি মনে রাখবো? হাগজেলে থেকে আমরা মনে রাখবো কি হাগজেলে পাখিদেরকে কি বলেছেন জানো? উনি বলেছেন পাখিরা হলো মহিমান্বিত সরীসৃপ। পাখিরা মহিমান্বিত সরীসৃপ। তো এই কোশ্চেনটা আসতে পারে যে পাখিদেরকে মহিমান্বিত সরীসৃপ কে বলেছেন? হাগজেলে। এরপর শোন ল্যামার্ক থেকে আমরা বেশ কিছু জানতে পারি। উনি কি করছেন তোমার? আমরা একটু ল্যামার্ক থেকে জানি যে অর্জিত বৈশিষ্ট্যের উত্তরাধিকার মতবাদ, এটা দিয়ে তোমরা বুঝতে পারবা। এরপর মনে রাখবো কি উনি সর্বপ্রথম কি করেছেন? বায়োলজি শব্দের প্রবর্তক। উনি কি বায়োলজি শব্দের প্রবর্তক কিন্তু উনি। একই সাথে উনি যেটা করেছেন তোমার মেরুদণ্ডী এবং অমেরুদণ্ডী প্রাণী জগৎকে মেরুদণ্ডী এবং হচ্ছে কি অমেরুদণ্ডী এই দুইটা শ্রেণী বিভক্ত করেছেন কে? এই ল্যামার্ক কিন্তু তোমার করেছেন, মনে থাকবে, ল্যামার্ক কিন্তু করেছেন। আচ্ছা, ল্যামার্কের যে তোমার বিবর্তনের সূত্রটা আছে, এখানে কয়টা পাওয়া যায়? টোটাল 4টা স্বীকার্য পাওয়া যায়, তাই না? আচ্ছা, বৃদ্ধি, তারপর কি ব্যবহার অব্যবহার, তারপর কি পরিবেশের প্রভাব, তাই না? তারপর অর্জিত বৈশিষ্ট্যের উত্তরাধিকার, এই জিনিসটা মূলত আসে ল্যামার্ক থেকে। এই তো। আচ্ছা, ল্যামার্কের একটা গ্রন্থ আছে, নাম কি? ফিলোসফিক জুলজিক। এটা একটু মনে রাখবা, তোমার ফিলোসফিক জুলজিক, হ্যাঁ, এটা একটু মনে রাখবা। আর বিবর্তনের জনককে, বিবর্তন বা ইভলিউশনের জনককে এম্পেডোক্লিস। ঠিক আছে সবাই? এম্পেডোক্লিস হচ্ছে কি বিবর্তনের জনক। এছাড়া আরো কিছু মতবাদ আছে, যেমন নব্য ডারউইনিজম মতবাদ কে দিয়েছেন? অগাস্ট ভাইসম্যান। জার্মপ্লাজম সোমাটোপ্লাজম মতবাদ কে দিয়েছেন? ভাইসম্যান দিয়েছেন। তো এই জিনিসগুলো মনে রাখতে হবে, তাই না? তারপর হচ্ছে তোমার কি আর্নেস্ট হ্যাকেলের কি মিউটেশন থিওরি বা পরিবৃত্তি মতবাদ, তো মোটামুটি হয়ে গেল না? তারপর আরো জিনিসগুলো যেটা পড়বা তোমার কি জানি বলে তোমার সমবৃত্তীয় অঙ্গ কোনগুলা, হ্যাঁ, সমবৃত্তীয় অঙ্গ কোনগুলা, যেমন পাখি ডানা, প্রজাপতির ডানা, তোমার গঠন আলাদা হইলেও তারা কি কাজে একই রকম হয়, এটা। তারপর যেমন সমসংস্থ অঙ্গ কোনগুলা, যেগুলো হচ্ছে তোমার কি তোমার গঠন মানে কাজ আলাদা কিন্তু গঠনটা সেম। নিষ্ক্রিয় অঙ্গ কোনগুলো, যেমন মানুষের উপপল্লব, আক্কেল দাঁত, তারপর কি অ্যাপেন্ডিক্স, নিকটেটিং পর্দা। তো এই জিনিসগুলো হচ্ছে কি মানুষের, বা অনেক সময় গায়ের লুম, এগুলো হচ্ছে কি মূলত মানুষের। তারপর কি তোমার আছে তোমার কি জানি বলে পুচ্ছাস্থি, বা যেটাকে বলে কি তোমার আমাদের কককিক্স, এগুলো কিন্তু মানুষের নিষ্ক্রিয় অঙ্গ বলা হচ্ছে। তো এই জিনিসগুলো দেখবা। তারপর হচ্ছে তোমার পাখি এবং সরীসৃপের মধ্যে সংযোগকারী কে আছে? তোমার আর্কিওপটেরিক্স। তারপর সরীসৃপ এবং স্তন্যপায়ীর মধ্যে কে আছে? এটা কি প্লাটিপাস, তাই না? তো মোটামুটি কিন্তু আমাদের এই চ্যাপ্টার এই জিনিসগুলো দেখলেই কিন্তু ভাইয়া হয়ে যাচ্ছে। তাহলে তুমি চিন্তা করো, ওভারঅল কিন্তু আমি এই চ্যাপ্টারের সবকিছু মোটামুটি একটা রিভিউ তোমাদেরকে করে দিলাম। লাস্ট কোয়েশ্চেন মনে এটাই, ফিলোসফিক জুলজিক নামক গ্রন্থের মতবাদ কে দিয়েছেন? এটা আমি অলরেডি দেখাই ফেলছি। এটা কে দিয়েছেন তোমরা এমনিতে বলতে পারবা, ল্যামার্ক দিয়েছেন। তো ভাইয়া চিন্তা করো, আমি জাস্ট ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে, বেশি বড় না, ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে তোমাকে এই চ্যাপ্টারের উপর আমি চেষ্টা করেছি যে ইম্পর্টেন্ট অংশগুলো, সেই ইম্পর্টেন্ট অংশগুলো তোমাকে যতটা বুঝিয়ে দেওয়া যায়, বুঝছো? আচ্ছা, তারপরেও তোমরা যাদের এখন গুচ্ছ নিয়ে একদম পুরোপুরি টার্গেট, যে আমার এখন পর্যন্ত কোথাও হয় নাই, আমার গুচ্ছতে একটা ভালো চান্স লাগবে, তারা কিন্তু চাইলে আমাদের
জিএসটি ফুল কোর্সটাতে এনরোল করতে পারো। জিএসটি ফুল কোর্স তোমরা যারা আমাদের পুরাতন স্টুডেন্ট আছো তারা তো অসমিয়াম সম্পর্কে আলহামদুলিল্লাহ ভালোভাবেই জানো যে অসমিয়ামের কতটা ডেডিকেশন, তারপর অসমিয়াম স্টুডেন্টদেরকে কিভাবে পড়ায়, ক্লাস কোয়ালিটি কেমন হয়, কতটা সাপোর্ট দেয়, কতটা ম্যানেজমেন্ট ভালো, সব মিলিয়ে তোমরা আশা করি ভালো ধারণা রাখো। তোমার যদি মনে হয় যে না একটা ভালো প্রিপারেশন জিএসটির জন্য দরকার, আমাদের কিন্তু 18 তারিখ থেকেই ওই কোর্সের যাত্রা শুরু হবে। তো মাত্র 599 টাকা ভাই, মাত্র 599 টাকায় তুমি ওখানে 26টা লাইভ ক্লাস পাচ্ছ, আর্কাইভ ক্লাস পাচ্ছ চ্যাপ্টার ওয়াইজ, সেই সাথে কিন্তু তোমার এখানে 35টা এক্সাম পাচ্ছ, লাস্টে কিন্তু ম্যারাথন ক্লাসও আমাদের ওখানে আছে। তো মোটামুটি যারা গুচ্ছতে আমরা টপ করেছিলাম তারা মিলেই কিন্তু এই কোর্সটা রান করতেছে। এই কোর্সের মেন্টর হিসেবে পাবা তোমাদের গতবারে ফার্স্ট মারুফ ভাইয়াকে। তো মোটামুটি ওভারঅল আমরা বলতে পারি যে জিএসটির জন্য অন্তত একটা স্ট্যান্ডার্ড কোর্স তোমাদের জন্য হচ্ছে আমাদের রিস্টার্ট 2.1। তো যারা এনরোল করতে চাও পেজে একটা মেসেজ দিতে পারো, অথবা আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে পারো, অথবা এই ভিডিওর কমেন্ট চেক করতে পারো, তাহলেই হয়ে যাবে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নেক্সট এপিসোডে দেখা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।